আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। অভিবাসন আটক কেন্দ্রে মানবেতর অবস্থা, মাসের পর মাস বিচার ছাড়াই বন্দী হাজারো মানুষ। ব্যয়বহুল ও অতিরিক্ত নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের শিশু পরিচর্যা খাতে নিউ ইয়র্ক দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে। নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের ৯০% সামাজিক মাধ্যমে আসছে ভারত থেকে। এবং খামেনির ৩৭ বছরের ঐতিহ্য ভঙ্গ, বৈঠকে অনুপস্থিতিতে ইরানের নিরাপত্তা ও কূটনীতিতে প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রগুলোতে মানবেতর পরিস্থিতি ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো আশ্রয়প্রার্থী। নতুন নীতির ফলে মাসের পর মাস বিচার ছাড়াই বন্দী থাকছেন অনেকেই। খাবার, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তার সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রগুলোতে অভিবাসীদের মানবেতর অবস্থার চিত্র ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। দীর্ঘ সময় ধরে বিচার ছাড়াই আটক থাকায় অনেকেই চরম হতাশা ও মানসিক বিপর্যয়ের মুখে পড়ছেন, এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। নিকারাগুয়ার আশ্রয়প্রার্থী ফেলিপে হার্নান্দেজ এসপিনোসা টানা প্রায় ৭ মাস ধরে বিভিন্ন আটক কেন্দ্রে রয়েছেন। ফ্লোরিডার একটি কেন্দ্রে ৪৫ দিন থাকার সময় খাবারে কেঁচো, অচল টয়লেট ও উপচে পড়া পয় নিষ্কাশনের মতো ভয়াবহ অবস্থার মুখোমুখি হন তিনি। বর্তমানে টেক্সাসের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটির এক ক্যাম্পে আটক আছেন, যেখানে জানুয়ারিতে ২ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। ট্রাম্প প্রশাসনের নতুন নীতির কারণে অভিবাসন মামলার বিচার চলাকালে বন্দীদের মুক্তি দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিচারাধীন হাজারো মানুষ মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটক থাকছেন। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আইসিএ হেফাজতে থাকা মানুষের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে ৭,০০০-এর বেশি ৬ মাসেরও বেশি সময় ধরে বন্দী। আইনজীবীরা বলছেন, অনেকেই স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চাইলেও বিচারকের মুখোমুখি না হওয়া পর্যন্ত মুক্তি পাচ্ছেন না। এমনকি জাতিসংঘের নির্যাতন বিরোধী সুরক্ষা পাওয়া ব্যক্তিরাও দীর্ঘদিন ধরে আটক থাকছেন। এই পরিস্থিতিতে অভিবাসন আটক কেন্দ্রগুলো যেন শাস্তির জায়গায় পরিণত হয়েছে, যেখানে মানুষ আশ্রয় নয় বরং অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হাউজিং নীতি চালাচ্ছেন বিদ্যমান বাড়ির মালিকদের স্বার্থ রক্ষা করতে, নতুন নির্মাণ বাড়ানো বা সরবরাহ সম্প্রসারণ নজর না দিয়ে। এতে বয়স্ক ভোটাররা উপকৃত হচ্ছেন, কিন্তু তরুণ ও প্রথমবারের ঘর কেনাদের বাজার ক্রয় ক্ষমতা সংকীর্ণ হচ্ছে। অনুমতিপত্র ও নির্মাণ কমে যাওয়ায় অনেকেই বাড়ি কেনার সুযোগ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নীতি তরুণ ভোটারদের অসন্তুষ্ট করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউজিং সমস্যা সমাধানের পরিবর্তে বিদ্যমান বাড়ির মালিকদের স্বার্থ রক্ষা করতে চাইছেন। তিনি দাবি করছেন, আমি হাউজিং দাম কমাতে চাই না, আমি বাড়ির মালিকদের জন্য দাম বাড়াতে চাই। তার নীতি মূলত বয়স্ক ভোটারদের জন্য সুবিধাজনক, যাদের ভোটার উপস্থিতি মধ্যমেয়াদী নির্বাচনে সাধারণত বেশি থাকে। তবে এই অবস্থান তরুণ ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে, যারা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সহায়তা করেছিলেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি তরুণরা মনে করেন ট্রাম্প বুমারদের স্বার্থ রক্ষায় কাজ করছেন, তবে তা রিপাবলিকানদের ক্ষতি করতে পারে। ট্রাম্পের নীতিতে নতুন বাড়ি নির্মাণ বা বাজারে হাউজিং সরবরাহ বাড়ানোর প্রতি কোনো গুরুত্ব নেই। গত ১২ মাসে একক পরিবার নির্মাণের অনুমতিপত্র ৯.৪% কমেছে। এতে তরুণ এবং প্রথমবারের ঘর কেনাদের জন্য হাউজিং ক্রয় করা আরও কঠিন হচ্ছে। অতীত নির্বাচনে ট্রাম্প হাউজিং সরবরাহ বৃদ্ধির জন্য কর সুবিধা, নীতি শিথিলকরণ এবং ফেডারেল জমি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি সাপ্লাই বাড়ানোর কোনো পদক্ষেপ করছেন না, বরং ফেড রিজার্ভকে সুদের হার কমাতে চাপ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, হাউজিং সরবরাহ বাড়ানো না হলে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে, যা তরুণ এবং মধ্যবিত্তের জন্য ক্রয় ক্ষমতাকে আরও কঠিন করে তুলবে।
একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ খরচ ও কঠোর বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের শিশু পরিচর্যা খাতে নিউ ইয়র্ক রাজ্য দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক আর্ক ব্রিজ ইনস্টিটিউটের মতে অতিরিক্ত নিয়ন্ত্রণ কমালে খরচ কমবে। তবে গভর্নর ক্যাথি হুকুল এবং মেয়র জোহরান মামদানি সরকারি অর্থায়নে সার্বজনীন শিশু পরিচর্যা সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রে শিশু পরিচর্যার খরচ ও বিধিনিষেধ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয়বহুল ও কঠোর নিয়মের কারণে নিউ ইয়র্ক রাজ্য শিশু পরিচর্যা খাতে দেশ জুড়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক আর্কব্রিজ ইনস্টিটিউট প্রকাশিত 2026 সালের সূচকে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কের শিশু স্টাফ অনুপাত অত্যন্ত কম, গ্রুপ সাইজ সীমিত এবং প্রশিক্ষণ ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্ত কঠোর হওয়ায় ডে কেয়ার পরিচালনার খরচ বেড়ে যাচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে অভিভাবকদের ওপর। নিউ ইয়র্ক সিটিতে অনেক পরিবারকে বছরে $20,000-এরও বেশি খরচ করতে হচ্ছে শিশু পরিচর্যার জন্য, যা দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ। আর্কব্রিজ ইনস্টিটিউটের মতে, সরকারি ভর্তুকি বা করদাতার অর্থে বিনামূল্যের শিশু পরিচর্যার পরিকল্পনার বদলে বিধিনিষেধ শিথিল করা উচিত। তাদের দাবি, অতিরিক্ত নিয়ন্ত্রণ শিশুদের নিরাপত্তা বা সেবার মান বাড়ায় না, বরং খরচ বাড়িয়ে দেয়। অন্যদিকে গভর্নর ক্যাথি হুকুল ও নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সার্বজনিক শিশু পরিচর্যা সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। হুকুলের প্রস্তাবিত বহু বছরের $4.5 বিলিয়ন পরিকল্পনায় রাজ্য জুড়ে 1 লাখ অতিরিক্ত শিশুকে পরিচর্যার আওতায় আনার লক্ষ্য রয়েছে। রাজ্য আইন প্রণেতাদের একাংশ বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু কঠোর নিয়ম প্রয়োজন হলেও খরচ ও নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য এবং অপপ্রচার বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে ছড়ানো 90% পোস্ট ভোটারদের বিভ্রান্তির জন্য তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসংখ্য ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশন মেটার সঙ্গে মিলিয়ে বিশেষ মনিটরিং ইউনিট গঠন করেছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপতথ্য বা ডিসইনফরমেশন ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অপপ্রচারের 90%ই ভারত থেকে ছড়ানো হচ্ছে। 2024 সালে শেখ হাসিনার পতনের পর এই নির্বাচনে জনমত প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অসংখ্য ভুয়া ছবি বা ভিডিও তৈরি করা হচ্ছে। এফপির প্রতিবেদনে বলা হয়েছে, অপপ্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের দাবি। হিন্দু জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে আগস্ট 2024 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে প্রায় 7 লাখ পোস্ট করা হয়েছে। তবে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে সংখ্যালঘুদের উপর ঘটানো 645টি ঘটনার মধ্যে মাত্র 12%ই ধর্মীয় বিদ্বেষমূলক। এই অপপ্রচারের মাধ্যমে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধেও ভুয়া ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ভারতের আইপিএল খেলোয়াড় সম্পর্কিত ভুয়া তথ্য জাতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ থেকে প্রত্যাহারের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন এই পরিস্থিতি মোকাবেলায় মেটা এর সঙ্গে একটি বিশেষ মনিটরিং ইউনিট গঠন করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভোটারদের মধ্যে তথ্য যাচাইয়ের সচেতনতা কম হওয়ায় এআই নির্ভর ভুয়া তথ্যের প্রভাব খুব বেশি হতে পারে। নির্বাচনের আগে এই ডিজিটাল অপতথ্যের বন্যা দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দীর্ঘ 1.5 দশক পর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ভিন্নধর্মী জাতীয় নির্বাচনের সামনে। 2024 সালের গণ আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক সমীকরণে এসেছে বড় পরিবর্তন। তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণে এবারের ভোটকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা, উত্তেজনা ও প্রত্যাশা।
বাংলাদেশ আজ এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি। দীর্ঘ ১.৫ দশক পর দেশটি এমন একটি জাতীয় নির্বাচনে যাচ্ছে যাকে অনেকেই বলছেন ২০০৯ সালের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ২০২৪ সালের গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে এবারের ভোটের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে। বিশ্লেষকদের মতে এই ভোট শুধু সরকার গঠনের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হল তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, বিশেষ করে জেনারেশন জেড, যারা ২০২৪ সালের সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাদের হাতেই এখন নির্বাচনের গতিপথ অনেকটাই নির্ভর করছে। এই তরুণ ভোটাররা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের লাগাম টানার মতো বাস্তব সমস্যাগুলোর ওপর। নির্বাচনী প্রচারণাতেও দেখা যাচ্ছে নতুন ধারা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংক্ষিপ্ত ভিডিও বার্তা এবং সরাসরি তরুণদের সঙ্গে সংলাপ, এই কৌশলগুলো ব্যবহার করছেন প্রার্থীরা। রাজপথের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও চলছে সমান তালে প্রচার। ভোটারদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা দুটোই বেড়েছে। অনেকেই মনে করছেন দীর্ঘ সময় পর তারা সত্যিকারের পছন্দের সুযোগ পাচ্ছেন। ফলে এবারের নির্বাচনে উচ্চ ভোটার উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে তরুণ প্রজন্ম শুধু ভোটার নয়, বরং পরিবর্তনের প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। সিলেট এক রাজনীতির ভাষায় যাকে বলা হয় মর্যাদার আসন। ইতিহাস বলে এই আসনে যে দল জেতে রাষ্ট্র ক্ষমতার চাবিকাঠিও থাকে তাদের হাতেই। সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই চেনা সমীকরণ কি আবারও অটুট থাকবে, নাকি ভাঙবে বহুদিনের রাজনৈতিক ট্রেন্ড? লতিফুর রহমান উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট ১ সংসদীয় আসন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পণ্যভূমি। এই এলাকা শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবেও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। স্বাধীনতার পর প্রতিটি জাতীয় নির্বাচনে একটি বিষয়ই চোখে পড়ে, সিলেট ১-এ যে দল জয়ী হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় এসেছে সেই দলই। শুধু তাই নয়, এই আসনের প্রতিনিধিরা বরাবরই থেকেছেন ক্ষমতার কেন্দ্রের খুব কাছে। এখন পর্যন্ত এইটি প্রচলিত আছে যে সিলেট ১ আসনে যে নির্বাচিত হয়ে তার দলই সরকার গঠন করে। তো এই দিক দিয়ে বর্তমান সময়ে বা এই বছরের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী আছেন প্রত্যেকেই কিন্তু যোগ্য, প্রত্যেকেই কোয়ালিফাইড। আমরা যদি ধানের শীষের প্রার্থীর কথা বলি, মুক্তাদির খন্দকার আব্দুল মুক্তাদির, উনি কিন্তু খুবই কোয়ালিফাইড, খুবই ট্যালেন্ট একজন মানুষ। অন্যদিকে যদি জামায়াতের প্রার্থীকে আপনি দেখেন, উনিও কিন্তু খুব বিজ্ঞ মানুষ এবং প্রবীণ রাজনীতিবিদ। সেই হিসাবে দুজনেই গুরুত্বপূর্ণ। দুইজনের মধ্যে জনগণ যাকে নির্বাচিত করবে তিনি পাশ করবেন এবং আমাদের বিশ্বাস যেটা যে পাশ করবে এই আসনে সেই দলই সরকার গঠন করবে। ১৯৯১ সালের নির্বাচনে সিলেট অঞ্চলের ১৯টি আসনের মধ্যে একমাত্র সিলেট ১ থেকেই বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মালিক জয়ী হন। বিএনপি তখন সরকার গঠন করে। পরবর্তী সময়ে এই আসন থেকেই নির্বাচিত হন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং ২ মেয়াদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যারা সবাই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, তিনার সম্বন্ধে আমি আর কি বলবো, তিনাকে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তিনার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দূরদর্শী, পারদর্শী, একজন অমায়িক, অতি ভদ্র মানুষ আসলে আমাদের সিলেটের মধ্যে আমরা পেয়েছি। আমরা খুবই গর্বিত এবং সৌভাগ্যবান। যদি সিলেটের জনগণ 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে তিনাকে জয়যুক্ত করে, ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানকে
আমরা সিলেট 1 আসনকে আমরা উপহার হিসাবে দিতে পারবো। 2018 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সিলেট 1 থেকে নির্বাচিত ডক্টর A.K. আব্দুল মোমেন দায়িত্ব নেন পররাষ্ট্রমন্ত্রীর। 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও এই আসনে জয় পান তিনি। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন। সিলেট 1 ঘিরে কৌশল, শক্তি প্রদর্শন আর উচ্চ পর্যায়ের হিসাব নিকাশ এখন তুঙ্গে। মাঠে সক্রিয় সব বড় রাজনৈতিক দল। বাড়ছে প্রচারণা, বাড়ছে অভিযোগ, পাল্টা অভিযোগ। জামায়াতের প্রার্থী প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন। তবে বিএনপির প্রার্থী বলছেন সার্বিক ভোট পরিবেশ এখনও স্বাভাবিক রয়েছে। মানুষ এইটা চাইতেছে ভালো মানুষ 1 আসনে বা যে কোনো জায়গায়ও আসুক, ভালো মানুষ চাই আসলে ওইটাই আমাদের জন্য ভালো, আমাদের জন্য রাস্তাঘাটের জন্য ভালো, মহিলাদের চলাফেরার জন্য ভালো, স্কুল কাট, মাদ্রাসা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা যে সমাধান করবে আলহামদুলিল্লাহ আমরা তারাই সাপোর্ট করব। তাদের আলহামদুলিল্লাহ আমরা মনে করি এইটাই যে জামাত ইসলামী যদি আসে ন্যায় ইনসাফের একটা দল, আমি মনে করি যে না জামাত ইসলামী আসলে একটা উন্নত দেশ বা উন্নত সিলেট বাংলাদেশ বা জামাত ইসলামী আসে দাঁড়িয়ে পেলাম, আমি মনে করি এটাই দেশটা উন্নত হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সিলেট 1 কেবল একটি সংসদীয় আসন নয়, এটি বড় দলগুলোর কৌশল নির্ধারণের কেন্দ্র। সে কারণেই এখানে সর্বোচ্চ রাজনৈতিক শক্তি প্রয়োগ করা হয় প্রতিবার। উলিয়ার তীর্থস্থান হিসাবে এই অঞ্চলটি বিবেচিত। সেই ক্ষেত্রে দেখা গেছে যে যারাই সরকার গঠন করেছে এই আসন থেকে যে পাশ করেছে ওনার সরকারই গঠন হয়েছে। এখন আমরা যদি পারিপার্শ্বিকতা চিন্তা করে দেখেন, জনমতে দেখেন, ধানের শীষ অন্যান্য প্রার্থীর চাইতে আলাদা। এটা প্রশ্ন করতে পারেন আপনার কেন আলাদা? ভালো থেকে তুমি আলোর পথে, মিলেমিশে জনস্রোতে, লিখতেই হবে কাব্য কথা, গোছাতেই হবে সকল ব্যথা, ফিরাতেই হবে গণতান্ত্রিক অধিকার। এই কারণে গণতন্ত্র রক্ষার দীর্ঘ আন্দোলনে বিএনপি রাজপথে ছিল। জনগণের ভয়েসটা রাজপথে প্রকাশ পেয়েছে বিএনপির মাধ্যমে। এই কারণেই এখনকার যে তরুণ প্রজন্ম বলেন, প্রবীণরা বলেন, সবাই বিএনপিকে পছন্দ করে। পাশাপাশি প্রার্থী বিবেচনায় আমাদের খন্দকার মুক্তাদির সাহেব যিনি আছেন ধানের শীষের প্রার্থী, যিনি প্রার্থী হিসাবে আছেন, উনি অত্যন্ত মেধাবী, সৎ এবং সজ্জন ব্যক্তি। এখন সবার চোখ একটাই প্রশ্নে, সিলেট 1 কি আবারও ক্ষমতার ধারাবাহিকতার সঙ্গেই থাকবে নাকি ভেঙে দেবে দীর্ঘদিনের সে রাজনৈতিক ট্রেন্ড? উত্তর মিলবে ভোটের দিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৭ বছরের ঐতিহ্য ভেঙে বার্ষিক বিমানবাহিনী বৈঠকে অনুপস্থিত থাকায় বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন সামরিক হুমকির মধ্যে খামেনির অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ও বৈশ্বিক কূটনীতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা ভাবছেন তিনি হয়তো সরাসরি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৭ বছরের ঐতিহ্য ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতি বছর ৮ ফেব্রুয়ারি তিনি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ করতেন। করোনা মহামারীর সময়ও এই প্রথা বজায় ছিল। তবে এবার খামেনি অনুপস্থিত থাকায় তার পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বৈঠক করেছেন। এই অনুপস্থিতি আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন সামরিক হুমকির প্রেক্ষাপটে খামেনি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন অথবা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত রয়েছেন। জানুয়ারিতে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে আধুনিক যুদ্ধবিমান ও ড্রোন পাঠানোর কারণে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান বারবার সতর্ক করে এসেছে যে যুক্তরাষ্ট্রের আক্রমণ মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত করতে পারে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে মতবিরোধ এখনও বিদ্যমান। খামেনির এই রহস্যময় অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ও বৈশ্বিক কূটনীতি নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
শেষ করছি বিনোদন। 7 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। তবে ভোট কেন্দ্রের বাইরে শোবিজ তারকাদের উপস্থিতি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান, যিনি ঢাকা 17 আসনের ভোটার, এবার প্রিন্স সিনেমার শুটিংয়ের কারণে ভারতে অবস্থান করছেন, ফলে ভোট দিতে পারবেন না। একইভাবে চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে থাকায় ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না। অন্যদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা 19 আসনের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া মিশা সওদাগর, চঞ্চল চৌধুরীও যথাক্রমে ঢাকা 18 ও ঢাকা 8 আসনের ভোটার হিসেবে ভোট দেবেন। শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ এবার ভোট দিতে পারলেও বিদেশে অবস্থানের কারণে কয়েকজন ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারছেন না। দেশ জুড়ে ভোট কেন্দ্র এবং তারকা ভোটারদের উপস্থিতি নির্বাচনের সময় উত্তেজনা আরও বাড়াচ্ছে। এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।